ক্রিকেটের বেসিক গুলো জানি, তুমি যে বলো কত গজ 22 গজ, স্টাম্প, হোয়াইট বল কোনটা, লেগ বল কোনটা, কোথায় মিড, এগুলো তো সব জানি। তো এই ব্যাটের দৈর্ঘ্য কত? এটা মনে হয় মনে নাই। এটা মনে নেই। আর তাহলে বলের ব্যাসার্ধ কত? ব্যাস কত? তুমি তো এগুলো করতে করতে এখন মুখস্থ হয়ে গেছে, এটা জানি। সব আসলে সবার এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, আমি জানি না কত কিছু হয়েছে এখন। কোরবানির গরুর নাম রেখেছে জায়েদ খান এবং সেই গরু আবার ডিগবাজিও দেয়। পৃথিবীতে তুমি যখন তারকা হয়, সারা পৃথিবীতে তুমি আলোচিত হবা, তোমাকে বিভিন্ন নামে বিভিন্ন জিনিস অনেক কিছু করবে। পৃথিবীর জন্ম যেদিন। দর্শক সবাইকে ওয়েলকাম করছি এক্সিরামিক্স প্রেজেন্স ক্রিকবাস পাওয়ার্ড বাই মিনিস্টার গুগল টিভি। ঈদ মুবারক সবাইকে। এবং আজকে আমার সঙ্গে এমন একজন আছেন দর্শক, যিনি আসলে সবসময় আলোচনায় থাকতে খুব পছন্দ করেন এবং নানান রকম কর্মকাণ্ড করেন, যে কর্মকাণ্ড করার মধ্যেই তিনি আলোচনায় চলে আসেন। তবে সদ্য তিনি বিলেত ফেরত, যেটা আমরা বলতাম সবসময়, শুধু বিলেত ফেরত না, তিনি আসলে অস্ট্রেলিয়া থেকে ঘুরে এসেছেন, বিলেত থেকে ঘুরে এলেন, মুম্বাইতে গেলেন। এখন তিনি দেশে থাকার চাইতে দেশের বাইরে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তার ডিগবাজি এবং নাচ একটার পর একটা চলছে। এবং আমি শুনছিলাম যে এবার নাকি কোরবানির গরুর নামও রাখা হয়েছে তার নামে। এই প্রসঙ্গ নিয়ে আমি তার সাথে কথা বলবো। এত কথা বলে ফেললাম ইন্ট্রোডাকশনে, বিকজ এই মানুষটা আসলে ওই স্পেসটুকু দেন কথা বলার, এবং তার ইন্টারভিউ নেওয়াটা কিন্তু খুব মজার। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে চিত্রনায়ক জায়েদ খান। ঈদ মোবারক। ঈদ মোবারক মৌসুমী, তোমাকেও। মানে খুব ভালো লাগছে যে কাকতালীয়ভাবে আমাদের কালার ম্যাচিং হয়ে গেছে, পুরো কাছাকাছি, পুরো কাছাকাছি, এক্স্যাক্টলি। বাট না, আমারটা বাংলাদেশ থেকে কেনা এবং আপনারটা সম্ভবত মুম্বাই থেকে কেনা। পুরো সেট মুম্বাই থেকে নিয়ে আসছি গতকালকে। হ্যাঁ, গতকালকে। এবং আজকে ঈদ। গতকালকে কখন ফিরেছেন? বিকেল 5টায়। তার মানে আমি কি বলবো যে আপনি বাংলাদেশ টিমের জন্য লাকি। আজকে বাংলাদেশ টিম ম্যাচটা মানে চমৎকারভাবে জিতে গেল। প্রথমে বাংলাদেশে পা দিলাম, কারণ তুমি ছিলে যে অনুষ্ঠানে লন্ডনে, আমাদের নেক্সট স্টেজ ইভেন্টসের আব্দুল্লাহ আল মাহমুদ যেটা আয়োজন করেছিল বড় বাংলাদেশ ফেস্টিভ্যালে, সেখানে কিন্তু একমাত্র ফ্ল্যাগ, ন্যাশনাল ফ্ল্যাগ আমি উঁচু করে ধরেছিলাম প্রায় 25-30 হাজার বাঙালির সামনে। তো সেই ফ্লেভার, সেই ভালোবাসা, ঈদের দিন নামলাম, কালকে নেমেছি, আজকে জয়লাভ করেছি। যেহেতু বাংলাদেশ টিম নিয়ে কথা বলছি বা বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল, আমার মনে হয় যে একটু আমরা স্কোর বোর্ডটা দেখে নেই মুহূর্তে। লেটস হ্যাভ এ লুক। আপনি খুব ভালো বল করতেন এবং এবারে বিশ্বকাপে আমরা যেটা দেখছি যে পেসাররা খুব ভালো করছে। আমাদের জুনিয়র সাকিব কালকে 4টা উইকেট নিয়েছেন, 4 ওভার বল করে মাত্র 7 রান দিয়েছেন। মোস্তাফিজুর রহমান 3টা উইকেট নিয়েছেন, মাত্র 7 রান দিয়েছেন 4 ওভার বল করে। সাকিব আল হাসান নিয়েছেন 2টো উইকেট, 9 রান দিয়েছেন, 2.2 ওভার তিনি বল করেছেন। এবং তাসকিন 1টা উইকেট নিয়েছেন, যদিও একটু খরুচে ছিল তাসকিন, 29 রান দিয়েছেন 4 ওভার বল করে। অন্যদিকে সাকিব আল ব্যাটসম্যানের অবস্থা তো খুবই খারাপ, ভীষণ খারাপ ব্যাটসম্যানদের অবস্থা। সাকিব আল হাসান দেখতেই পাচ্ছেন 22 বলে 17, রিশাদ 7 বলে 13, মাহমুদুল্লাহ রিয়াদ 13 বলে 13, তাসকিন 15 বলে 12 রানের একটা অপরাজিত ইনিংস খেলেছে। ঝড় ইনিংস যেটাকে বলা হয়। এক্স্যাক্টলি, আমরা তো তাসকিনের কাছ থেকে সেটা আশা করি না, বাইরের যারা মিডল অর্ডার বা যারা ওপেনিং করবে তাদের কাছ থেকে আশা করি। আমার মনে হয়েছে জয়লাভ তো অবশ্যই করেছে সুখের, বাট বাংলাদেশ টিমের যে অবস্থাটা আমার কাছে খুব করুণ লাগে। যে টিমকে রেখেছিলাম আমরা, কি তার ব্যাটসম্যানদের কি স্কোর, কি অবস্থা। নেপালের সাথে যদি আমার এই স্কোর হয়, নেপালকে তো আমি হিসাবেই ধরবো না। নেপালকে আমি তো স্কোর চিন্তা করবো অস্ট্রেলিয়ার সাথে, ইন্ডিয়ার সাথে, কিংবা ধরো সাউথ আফ্রিকার সাথে, যারা মানে খুবই শক্তিধর দল। নেপাল তো বাংলাদেশের সামনে দাঁড়ানোই কথা না। জিম্বাবুয়ের মতো টিম বিশ্বকাপে নেই, ওয়েস্ট ইন্ডিজ নেই। আপনি নিউজিল্যান্ডের কথা চিন্তা করেন, পাকিস্তান কিন্তু ছিটকে পড়েছে। মানে পাকিস্তান সবসময় আনপ্রেডিক্টেবল টিম, সেটা কোনো কিছু বলার নেই। এদের মধ্যে এত বাংলাদেশের মতো পলিটিক্স ঢুকে গেছে। বাংলাদেশে কিন্তু এরকম পলিটিক্সজন ছিল না, অনেক ভালো খেলছিল। যে বাংলাদেশে পাকিস্তানের মতো টিমে প্রচণ্ড পলিটিক্স, প্রচণ্ড ওখানে নোংরামি, যার কারণে কিন্তু টিমের এই অবস্থা। কোনো কোচ লম্বা সময় থাকতে পারে না। এবং দেখো যে দেশের মতো, যে দেশে জাভেদ মিয়াজাজ, যে দেশে ইমরান খান, যে দেশে ওয়াসিম আকরাম, সেটা ভালো কোচ নিয়ে রাখতে পারে না। ঠিক, আমি যদি একটু আপনার পছন্দের ক্রিকেটার প্রসঙ্গে যাই, তাহলে কিন্তু পাকিস্তানি ক্রিকেটারদের নাম চলে আসবে, ওয়াসিম আকরাম আর ইমরান খান। এবং সেই গল্পটা শুনিয়ে ফেলুন যে একটা সময় প্যান্টের মানে দুই পায়ে আমি তো জেলা দলে খেলেছি, ওপেনার বলার ছিলাম, খুব পেসার, এবং ঢাকায় আসার উদ্দেশ্য ছিল ক্রিকেটার হওয়ার। আচ্ছা, তো আমার ডান পায়ে ইমরান খান, বাম পায়ে ওয়াসিম আকরাম, ছবি লাগতো। হাফ প্যান্ট, জিন্সের প্যান্ট কেটে সুতা সুতা ঝুলায়, এখানে ছবি লাগায়, টেপ দিয়ে লাগায়, তো এটা দিয়ে বল করতাম। মানে ভাবতেন কি যে আমি ইমরান খান, ওয়াসিম আকরাম হয়ে গেছি। ইমরান খানের ঝাঁকড়া চুল উঠতেছে, আমি বললাম না, ড্যাশিং জিনিসপত্র ছোটবেলা থেকে পছন্দ। তখন কি আপনার চুল বড় ছিল? বড় রেখেছিলাম আমি, ওই ইমরান খানকে ফলো করে। হ্যাঁ, তারপর ছাড়া মানে অত বড় তো করতে পারি নাই, তখন স্কুলে পড়ি, আর আমি বয়েজ স্কুল পিরোজপুর। আচ্ছা, সারারা খুব মারতো, পিটাতো চুল বড় রাখলে। এই যে বয়েজে পড়েও তো প্রচুর মেয়ের পেছনে ঘুরেছেন, এবং আমি বললাম, মানে আমি মিথ্যা বলছি, এবং এই এক মেয়েকে ইমপ্রেস করার জন্য জায়েদ খান একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। এই গল্প আগেও হয়েছে যদিও। আজকে আমার নাগরিক টেলিভিশনের দর্শকদের জন্য যদি একটু বলেন। না, আমি একটা মেয়েকে পছন্দ করতাম অনেক, প্রায় 4-5 বছর ঘুরেছিলাম মেয়েটার পেছনে। আমাদের পাড়ায় থাকতাম, আমি যে পাড়ায় থাকতাম ওখানে, তো মেয়েটার বাসার সামনে একটা ক্রিকেট মাঠ, মানে ফুটবল খেলা বা ক্রিকেট বড় মাঠ ছিল, সেই মাঠের মধ্যে ক্রিকেট খেলা দিয়েছিলাম, মাইক ভাড়া করেছিলাম,
তো আমি তো নর্মালি ওপেন করতাম না ব্যাটস, আমি মিডল অর্ডার ছিলাম, সেকেন্ড ডাউন অথবা থার্ড ডাউন নামতাম। তো তারপরে আমি ওই মেয়ের জন্য তাড়াতাড়ি নামলাম, তাড়াতাড়ি, একটু পরে সন্ধ্যা হয়ে যেতে পারে, বিকেলে খেলা, তো জানলা দিয়ে নিশ্চয়ই দেখছে। তো প্রথম খুব মুড মাড নিয়ে মাথায় কাপড় টাপড় বেঁধে নেমেছি, প্রথম বলেই বোল্ড আউট। এখন যিনি মাইকিং করছেন ইনি চুপ হয়ে গেছেন। তো আমি তাড়াতাড়ি ওখানে দাঁড়ায় আছি, বাড়ি থেকে আসছি, ডাকছি, ডেকে বলছি কি বলবি যে এই মাত্র একটি 6 মারলেন। তখন জায়েদ খান নাম না, যে নাম লোকাল নাম, সেই লোকাল নাম কি ছিল? তখন এলাকায় মনু বলে ডাকতো। মনু বলে ডাকতো, ওকে। তখন যে একটি মনু ভাই এই মাত্র একটি 6 মারলেন, মানে বোল্ড আউট হয়ে অ্যানাউন্স করা হলো যে মনু ভাই একটা 6 মারলেন। আমি কাঁদে ব্যাট নিয়ে হেঁটে যাচ্ছি মাঠের বাইরে। এটা কি ওই মেয়ে বুঝতে পেরেছিল? আই ডোন্ট নো, মেয়ে তো নিশ্চয়ই খেলা দেখছিল কিনা জানি, আমি সামনে সবসময় খেললে মাঠে বাসার সামনে বসতো। আচ্ছা, আমার কাজই ছিল তার জন্য সমস্ত আমার সময় ধ্যান জ্ঞান তাকে ইমপ্রেস করা। আমি শুনেছি তার জন্য আপনি মিছিলও করিয়েছেন। বাচ্চাদের দিয়ে মিছিল করিয়েছিলাম, নাম ধরে, মাথায় কাপড় দিয়ে, চকলেট দিয়ে, কোনো কিছু দিয়ে কোনো কাজ হয়নি। এখন তার সাথে কখনো মানে যোগাযোগ আছে বা জানেন কোথায় আছে? পিরোজপুর গেলাম, লাস্টে দেখা হয়নি, আমি জানি না কোথায়। এবার আমি একটু কোরবানির প্রসঙ্গে আসি। আজকে কোরবানির ঈদ, এবং সেই কোরবানির ঈদের দিন এই সময়টা আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং সবচেয়ে বড় বিষয় যে দর্শকদের উদ্দেশ্যে আমি একটু বলতেই পারি যে প্রোগ্রামটা কিন্তু আগের দিন করা না, আজকে কোরবানির ঈদের দিনই আমরা করছি অ্যাজ লাইক লাইভ। তখন তো ক্রিকেট এত জনপ্রিয় হয়নি আমার সময়। আচ্ছা, তখন দেখি সারাদিন মাঠে প্র্যাকটিস করে একটা কলা রুটি দিচ্ছে, আমি বললাম ভবিষ্যৎ খারাপ। ভবিষ্যৎ তো খুব ভালো জায়েদ ভাই। তখন তো এরকম জনপ্রিয়তা, এরকম কোন সালের কথা বলছেন আপনি? এটা অনেক আগে। তখন আতাহার আলী ভাইরা খেলে, আতাহার আলী, আমির ইসলাম বুলবুল, লাইক তুমি ধরো 96 97 এর কথা। 97 তো একটা মানে একটা চমৎকার সময় জিতেছিল। হ্যাঁ, তার আগে 95 আমি ঢাকায় আসি, তখন তো এই ফেসবুক নাই, এই স্যাটেলাইট চ্যানেলও নাই তখন ভাই, বলতে গেলে দুই একটা চ্যানেল ছাড়া। যেটা আমার সামনের মুহূর্তে একজন পেসার বসে আছেন, মানে এখন যদিও তিনি খেলেন না, তিনি এখন আসলে বিনোদন অঙ্গনের মানুষ, তিনি এখন মঞ্চে ডান্স পারফরমেন্স দেখান আমাদেরকে। কোরবানির ঈদ যেহেতু চলছে, গরু কেনা, খাসি কেনা, এটা আমাদের একদম দায়িত্বের মধ্যে পড়ে। কোরবানির আগে সবচেয়ে বড় মহাকর্মযজ্ঞ, যেটা আমরা ভাইরাল হতে দেখেছি একটা টপিক, যে কোনো একজন তার কোরবানির গরুর নাম রেখেছে জায়েদ খান, এবং সেই গরু আবার ডিগবাজিও দেয়। এটা আপনি কিভাবে নিয়েছেন জায়েদ ভাই? ইটস এ পার্ট অফ লাইফ, মানুষ ফান করে। তারা তার প্রিয় মানুষটাকে যদি জায়েদ খান নাম দিয়ে আলোচনায় আনতে চায়, নিশ্চয়ই আমরা ভালো। গরু ওটা তো মানুষ না জায়েদ ভাই, আমি যে মালিকের কথা বলছি। আচ্ছা, ওকে। সেই মানুষ নিশ্চয়ই অনেক যত্ন, যে পশু বিক্রি করে তার কাছে সে পশুটা অনেক প্রিয়। হ্যাঁ, যার কারণে কিন্তু আল্লাহ স্বপ্নে দেখিয়েছিল যে তোমার প্রিয় জিনিসটাকে কোরবানি দিতে হবে। কোত্থেকে কোরবানি আসছে দেখো। তো মানুষ দেখবে গরু বিক্রি করতে গেলে কাঁদে, ওটাকে ছেড়ে এসে খালি খেয়ে লাগে, অনেকদিন যত্ন করে জিনিসটাকে মানুষ করেছে। ও নিশ্চয়ই আমাকে খুব পছন্দ করে আমার নাম দিয়েছে জায়েদ খান, ট্রেন্ডিং বলে, যে এই নামটা দিলে একটু বেশি বিক্রি হবে, মানুষ দেখতে আসবে। এটা আপনার খারাপ লাগেনি? খারাপ লাগার কিছু নাই তো। তোমাকে পৃথিবীতে তুমি যখন তারকা হয়, সারা পৃথিবীতে তুমি আলোচিত হবা, তোমাকে বিভিন্ন নামে বিভিন্ন জিনিস অনেক কিছু করবে, তো হু কেয়ারস? তুমি ওগুলোর দিকে কেয়ার করলে তুমি সামনের দিকে এগোতে পারবে না। মন খারাপ করে ভরে বসে থাকলা, খুব হীনমন্যতায় ভুগলা, লাভ হবে কি? তোমার এই পৃথিবী তুমি চেঞ্জ করতে পারবা? চেঞ্জ করতে পারো, তাছাড়া তুমি নিজেকে চেঞ্জ করে দাও। আচ্ছা, তার মানে আপনি এটা পজিটিভলি নিয়েছেন? পজিটিভলি নিয়েছি। ওয়াও, দ্যাটস গ্রেট। আমি শুনছিলাম যে গাজীপুর থেকে কোন এক গরু ব্যবসায়ী আপনাকে ফোন করেছেন, একটা গরু পাঠাবেন। হ্যাঁ, আমার একটা চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করছিল, যে আমার গরুর নামটা রেখেছে, উনি ভালোবাসে আমাকে খুব, যার কারণে গরুটা আমাকে দিতে চায়। আচ্ছা, পরে আপনি কি বললেন? আমি বলেছি না, যেহেতু এটা উনি যত্ন করে রেখেছে, গরুটা আমি ওর কাছ থেকে নিব কেন? যদি আমি কখনো ভবিষ্যতে কোনোদিন গরু কিনি, আমি তো গরুর খামার না, ব্যবসা করার ঢাকা তো সেই জায়গা নাই, না কোনোদিন কিনলে ওনার কাছ থেকে কিনবো। কিন্তু কোরবানির জন্য তো গরু কেনা হয়েছে, সেটা কে কিনেছে? আপনি তো ছিলেন না। বড় ভাই কিনেছে, আমার বড় ভাই, আমি ছিলাম না। আমি কালকে এসেই একটা ছাগল কিনেছি বাজারে গিয়ে, গাড়িতে বসেছিলাম আমি তো দেখিনি মানুষ। তো বডিগার্ড যারা ছিল, আরো আমার ছোট ভাই ছিল জয় নায়ক, ওকে নিয়ে গেলাম। তো নিয়ে ওরা একটা বড় ছাগল কিনে দিল, মানে খাসি একটা, পরে ওটা নিয়ে আসছি আর কি। একবার তো খারাপ এক্সপিরিয়েন্স আছে, আমি গাড়ি দরজা খুলে গাড়িটা ছাগলটাকে পিছনে নিয়েছিলাম, খুলে এবার থেকে আমি গাড়ি চালাতেছিলাম, ড্রাইভার ছুটিতে। তো দরজাটা ভুলে আমি খুলি, মানে বডিগার্ড মানে খোলা রাখছে, ছাগল লাফ দিয়ে দৌড় দিচ্ছে। ও, তারপর কি হলো? ধরা গিয়েছিল? পিছনে দৌড়াচ্ছে, আমি তাকাই মাথায় হাত দিয়ে, আমার বডিগার্ড দৌড়াচ্ছে পিছনে, দৌড়ে গিয়ে অনেক দূর গিয়ে তারপর ধরছে। মানে আপনার জীবনে এত গল্প কেন আসলে? এই গল্পগুলো কি মানে গল্প ইচ্ছাকৃত ক্রিয়েট করা, নাকি গল্প ক্রিয়েট হয়ে যায়? গল্প আমাকে তৈরি করে ফেলে। গল্প আপনাকে তৈরি কিভাবে করবে? আমাকে নিয়ে গল্প তৈরি হয়ে ফেলে, এগুলো আল্লাহর প্রদত্ত তৈরি হয়ে যায়। এই জন্য কালকে ছাগল কেনার পর গাড়ি ঢোকানোর চেষ্টাই করি নাই। আমার যে ম্যানেজার ছিল, ওকে বলছি তুমি ছাগল ধরে রাখো, এক সিএনজি উঠাও, বাসায় নিয়ে যাও। তারপরে ও আলাদা করে নিয়ে গেছে। আলাদা করে নিয়ে গেছে। এই যে আপনি এত বিদেশ সফর করেন, এবং বিদেশ সফর করতে গিয়ে কিন্তু আপনাকে আমি দেখি যে আপনি বিজনেস ক্লাসে করে যান, 5 স্টার হোটেলে থাকেন, পারফর্ম করেন, তারপরে বেশ কিছুদিন করে মানে বিদেশেই থাকছেন, আমি যেটা দেখছি।
আপনার পেছনে অনেক ইনভেস্টমেন্ট আছে, তো সেই জায়গা থেকে যদি একটু জানতেই চাই, আপনার কি মনে হয় যে মানে আপনার এই যে ভাইরাল হবার যে প্রবণতা, এই জন্যই মানুষ আপনাকে নেয়? মানে আপনি কি মনে করেন তুমি মানুষ ট্রাই সত্যি করে আপনাকে দেখো তো কালকে ভালোবাসে? তুমি ভাইরাল হতে পারো কিনা। ভাইরাল কি কেউ চাইলে হতে পারে? ভাইরাল তো মানুষ কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষকে করে ফেলে। আর তোমার যদি পরিচিতিই না থাকবে, তোমার যদি তাদের যোগ্যতাই না থাকবে, তারা তো টিকিট সেল করে নেয়, তারা তোমাকে নিবে কেন? অর্গানাইজাররা খুব হিসাবি, তারা তাকেই গ্রহণ করে যাকে নিয়ে তারা টিকিট বিক্রি করতে পারবে। সামনে আপনার কতগুলো ট্যুর রয়েছে? অনেক। ওয়ার্ল্ড তো শেষই করে ফেলছি। আচ্ছা, মেলবোর্ন, সিডনি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এদিকে মুম্বাই ঘুরে আসলাম। আই উইল বি লিভিং আফটার 2 days ফর 2 শো ফর দুবাই। আচ্ছা, দুবাই আজমান একটা শো, দুবাই একটা শো আর কি, ডেরা দুবাইতে একটা শো। তারপরে এসে আমি চলে যাব কানাডা আছে, কানাডাতে ক্যালগারিতে শো আছে, টরন্টোতে আছে, তারপরে লস অ্যাঞ্জেলস আছে, ফ্লোরিডায় আছে। আচ্ছা, তার মানে শোয়ের ওপর শো। একটা শো করাতে হলে জায়েদ খানের এখন সম্মানই কত? এটা আমি তো তুমি জীবনে দিনে তোমাকে পাগল পাইছো, তুমি আমাকে দিন এগুলো বলবো? জায়েদ খান সব বলবে, এগুলো নিয়ে বলবে না। এগুলো কখনো বলবে না? না, এগুলো সেক্রেট জিনিস, এগুলো মানুষ পর্দার আড়াই যাবো না। যদি না একটা তারকার সবই জেনে গেল, আমি কিভাবে গরু জবাই করছি, আমি ছবি ছাড়িনি, আমি কোথায় গরু কিছু ছাগল সবাইকে দেখাতে হয় না সবকিছু, তাহলে তোমার প্রতি অ্যাট্রাকশন নষ্ট হয়ে যায়। ওকে, কিছু জিনিস আমি কোনো মেয়েকে বেশি পছন্দ করলে তার কাছে যাই না, তাহলে অ্যাট্রাকশন নষ্ট হয়ে যায়, দূরেই থাকলে সুন্দর। বাহ, খুব চমৎকার। কিন্তু যদি জানতে চাই যে জায়েদ খান বিয়ে করবে কবে, তাহলে তিনি কি বলবেন? এটা তো ডিপেন্ডস অন অলমাইটি আল্লাহ। জন্ম মৃত্যু বি আল্লাহর হাতে, এটা তো আমি জানি না আমার কপালে কাকে কবে লিখে রাখছে। আচ্ছা, আমি তো শুধু চোখ ঘুরে আর দেখি কে কবে কোথায় মালা পরাবে। এই যে এত আগে যে আপনি বহুবার প্রেম করেছেন, প্রেমে অনেক ধোঁকা খেয়েছেন, এবং ধোঁকা তো প্রেমের ওপাশেই তো ধোঁকা। ধোঁকা না থাকলে প্রেমের মজা আছে? এখন কি জায়েদ খান প্রেম করে নাকি এখন তিনি এখন সিঙ্গেল জায়েদ খান, উইদাউট প্রেম জায়েদ খান অনেক দিন ধরেই। ওকে, আমি মেনে নিলাম। আমি এবার একটু র্যাপিড ফায়ার প্রশ্নে যাব। কোন পাকিস্তানি ক্রিকেটার বুম বুম নামে পরিচিত? আফ্রিদি। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। টি-20 ইন্টারন্যাশনালে প্রথম হ্যাট্রিক করেছিলেন কে? পুরা হ্যাঁ, এটা জানা নাই, পাস। ওকে, ব্রেটলি। ওকে। কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটার খুবই ফেমাস তার আন্ডারডগস বোলিং এর জন্য, এবং তাকে ডাকা হতো স্লিঙ্গা নামে? গ্লেন ম্যাকগ্রা। খুব সহজ। না, খুব সহজ। অস্ট্রেলিয়ান? হ্যাঁ। ব্রেটলি? না। অস্ট্রেলিয়ান বোলার না ক্রিকেটার? বোলার। পারবেন? ম্যাকগ্রা? নো, মিচেল স্টার্ক। ওকে। বাংলাদেশের ক্রিকেট টিমের নিকনেম কি? টাইগার। ওকে, যদি এবার জানতে চাই টি-20 ইন্টারন্যাশনালে বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট রান স্কোরার কে? সাকিব আল হাসান। নো, তামিম ইকবাল। তামিম ইকবাল। ওকে, এবার যদি জানতে চাই কে আসলে কাটার মাস্টার হিসেবে পরিচিত? মুস্তাফিজ। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। এবার আমি একটু অন্য প্রসঙ্গে যাব। নিউজিল্যান্ড ক্রিকেট টিমে দ্য প্রফেসর হিসেবে কে আসলে পরিচিত? কি যেন চশমা পরা একটা লোকের নামটা ভুলে গেছি। তার নামের প্রথম অক্ষর এম দিয়ে। বলো, পাস। মার্টিন ক্রুই। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবার একটা সহজ প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কবে প্রতিষ্ঠিত হয়? এটা আপনি জানেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড? জানি না, 1973 সালে। ওকে, কোনো অসুবিধা নেই, সব যে জানতে হবে এমনটা না। এটা নিয়ে অত মাথা ঘামানো কম হয় তো, এই জন্য। ক্রিকেটের বেসিক গুলো জানি। তুমি যে বলো কত গজ, 22 গজ, স্টাম্প, হোয়াইট বল কোনটা, লেগ বল কোনটা, কোথায় মিড, এগুলো তো সব জানি। তো এই ব্যাটের দৈর্ঘ্য কত? এটা মনে নাই। এটা মনে নেই। আর তাহলে বলের ব্যাসার্ধ কত? ব্যাস কত? তুমি তো এগুলো করতে করতে এখন মুখস্থ হয়ে গেছে, এটা জানি। সব আসলে সবার এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, আমি জানি না কত কিছু হয়েছে। একটু পর্দায় চোখ রাখবো, স্ক্রিনে একটা ছবি দেখানো হবে, বলতে হবে যে সে আসলে কে। লেটস হ্যাভ এ লুক। খুবই সহজ। মাহমুদুল্লাহ রিয়াদ। দেখি কি হয়, সঠিক হয় কিনা। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। মানে আপনি এই বিষয়ে খুব পারদর্শী। আমার মনে আছে লাস্ট ঈদে এরকম অনেকগুলো ছবি দেখানো হয়েছিল এবং আপনি ঝটপট উত্তর দিচ্ছিলেন। এবার যদি আমি একটু অন্য প্রসঙ্গে যাই জায়েদ ভাই, এবং সেই প্রসঙ্গগুলো করতে গিয়ে প্রথমে এই যে ডিগবাজি, নাচের স্টাইল নিয়ে আপনি দেশে বিদেশে শো করছেন, এবং সেগুলো নিয়ে সবাই আপনাকে নানা রকম প্রশ্ন করে, সমালোচনা করে, আবার আপনার খ্যাতিও রয়েছে। আপনি এটাকে কিভাবে উপভোগ করেন? যে গাছে ফল বেশি সেটা ঢিল পড়েও বেশি। আমাকে নিয়ে আমার যদি ছবির নিচে কেউ গালিগালাজ না করে, আমি তো ভালো লাগে না। আমি তাহলে মানুষজন কি সব অপছন্দ করা বন্ধ করে দিছে নাকি? কিছু মানুষ জেলাস হবে, ঈর্ষাকাতর হবে, নিজে করতে পারবে না, তুমি কেন করছো, তোমাকে গালি দিবে। যারা খুব বেশি গালি দেয় আমি আস্তে করে তাদেরকে কোনো বকাবকি করি না, আস্তে করে তাদেরকে ব্লক করে দিই। ওকে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এ ধরনের লোক ফ্রেন্ডের সাথে থাকার কোনো দরকার নেই। আমি ওপেন করে দিছি আমার ফলোয়ার। আমি কোনো পেজে কোনো কিছু কোনো বাইন্ডিস রাখি নেই। যে যাচ্ছে দেখো, লেখো। তো মাত্রা ছাড়িয়ে গেলে তাকে রাখা যায় না। আর আমাকে নিয়ে সমালোচনা হবে, জেলাস হবে, কেন জায়েদ খান যাচ্ছে, কি কারণে যাচ্ছে, জায়েদ খান কি করে, এই যে আলোচনা করতে করতে তার নিজের কাজ নষ্ট করে ফেলতেছে। এই সংখ্যা বাঙালির বেশি। আমি যদি এখন 3টা নাম বলি, মেগাস্টার শাকিব খান, জায়েদ খান, ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান,
জনপ্রিয়তার একটা যদি মানে স্কোর বলি, ধরেন 100, আপনি কাকে কত দেবেন? এটা আসলে আমার দেওয়ার কিছু নাই, এটা আমি দিতেও পারবো না। আচ্ছা, তাহলে কে বেশি জনপ্রিয়, শাকিব খান নাকি জায়েদ খান? অবশ্যই শাকিব খান আমার চেয়ে জনপ্রিয়। ওকে, আমার সিনিয়র মানুষ, আমার চেয়ে সিনিয়র আগে আসছে। নিজে নিজে তো নিজে নিজে পাহাড় ঠেললে হবে না। অনেক বছর উনি কষ্ট করছে, আমার চেয়ে অনেক কষ্ট করছে উনি। উনি আসছে 96, 97, আমি আসছি 2007, অনেক গ্যাপ। উনি আমার চেয়ে বেশি ব্রেক পাইছে, উনি আমার চেয়ে ভালো ভালো পরিচালক পেয়েছে, ওনাকে প্রেজেন্টেশন ভালোভাবে করা হয়েছে। তো আমি ওনার সাথে যে যার মতো প্রতিযোগিতা করে কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না। আপনার সোনার ফোনের যেই মানে মডেল হয়েছেন, আপনার সোনার ফোনটা একটু দেখি। হ্যাঁ, একটা মানে চমৎকার একটা বিজ্ঞাপন করেছেন সাকিব আল হাসানের সঙ্গে। বলার আগে ধরে রাখলাম এরকম। হ্যাঁ, কিন্তু আসলে কি ফোনটা পানিতে পড়েছিল? নিশ্চয়ই না, দামি ছিল। এটা বলবো না। ওকে, যেহেতু তুমি দেখেছো পানিতে পড়ে গিয়েছিল, উঠে মুছে ঠিক করে রাখছি আবার। কিন্তু এই প্রথম জায়েদ ভাই আপনার অভিনয় আমার ভীষণ ভালো লেগেছে। মানে আগেও আপনি অভিনয় করেছেন, অভিনয় দেখেছি, বাট যদি তুলনা করতে বলেন তাহলে এই বিজ্ঞাপনে মনে হয়েছে যে অসাধারণ অভিনয় করেছেন। মানুষ তো দিন বাই দিন তো ভালো করে মৌসুমী। তুমি যে প্রথম কথা বলতে আর এখন যে স্ক্রিপ্ট ছাড়া কথা বলো, তোমার চেঞ্জ হয়েছে না? ডেফিনেটলি। তো মানুষ তো করতে করতেই শেখে। আপনি এখন দারুণ উত্তর দিতেও শিখেছেন, সেটা আমরা শাহরিয়ার নাজিম জয়ের ওই যে ছোট্ট ক্লিপসটা ভাইরাল হয়েছিল সেখানে দেখেছি। সাকিব আল হাসানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? হি ইজ নাইস গাই। গরম ছিল প্রচন্ড, এরকমই গরমের মধ্যে মেকআপ করে, রোজা, সেও রোজা আমিও রোজা। এই রোজার মধ্যে শুটিং করেছিলাম, কোনো নাম নাই, বাস চলেন। এবং আমার সাথে কাজ করে হি এনজয়েড, আমার মনে হচ্ছে এনজয় করছিলাম আমার সাথে কাজটা, আমি তার সাথে কাজটা এনজয় করছিলাম। আচ্ছা, সময় মতো সে নামাজ পড়তে গেল, এটা আমার খুব ভালো লেগেছে। ব্যস্ততার মধ্যে নামাজ পড়তে চলে গেছে, দিন আবার হজে যাবে, সে কষ্ট করে পুরো কাজ শেষ করে দিয়ে গেছিল। প্রফেশনাল ছেলে। আচ্ছা আচ্ছা, তার মানে মানে এবং যদি I got a good experience with him. ফারুকী ভাইয়ের কথা যদি বলি, he is the boss. এক কথা অভিনয় মানুষকে দিয়ে ইজি নরমালি করানো, কি করানো যায় না, ফারুকী ভাই নোজ। আমার যতটুকু কৃতিত্ব দেখেছেন পর্দায় সব জায়েদ ফারুকী ভাইয়ের কৃতিত্ব, আমার কিছুই না। একদম, এবং ফারুকী ভাই সেটা পেরেছেন, আপনাকে দিয়ে একদম ন্যাচারাল অ্যাক্টিং বের করেছে। আমি একদম শেষে আছি, এখানে তো আসলে নাচতে বলতে পারছি না বা ডিগবাজি দেওয়া সম্ভব না, বাট আপনি আমার শোতে এসেছেন, একটু গান শোনাবেন না? সেটা আসলে কিভাবে হয়? আমি একটু বিদায় নিয়ে আসি, তারপর আপনার গান শুনতে শুনতে আমি শেষ করব। তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। সবাইকে ঈদ মোবারক। ঈদ কাটুক আনন্দে, ঈদ কাটুক খুশিতে। আমি যদি আমার বাবা মাকে ভীষণ মিস করছি। আমি সবার ছোট, যেহেতু আমার ফ্যামিলি নেই বলতে আমার বাচ্চা বা ওয়াইফ নেই, এগুলো থাকলে আসলে মানুষ এখানে ভুলে থাকে। আমি বাবা মার সাথে যেহেতু সবার ছোট অ্যাটাচ ছিলাম, তো আমি বাবা মাকে প্রচণ্ড মিস করছি। ঈদে একটাই কমতি আমার। তারপর আপনার এটা হচ্ছে কোরবানির ঈদ, আপনার আশেপাশে কোরবানি হচ্ছে, কথা ছিল হচ্ছে আপনার প্রিয় জিনিসটাকে কোরবানি করে গরিব মানুষকে বিলিয়ে দেওয়া। তো কোরবানি করলে নিজেই খেলেন, সেটাকে কোরবানি আমার মনে হয় না পরিপূর্ণ হবে। আপনি 3 ভাগ করে বিলিয়ে দেন, আপনার আশেপাশের সেই নিঃসঙ্গ বা অসহায় মানুষগুলো মাংস খেলো কিনা সেটা খেয়াল রাখবেন, সেটাই আপনার এই কোরবানির সার্থকতা। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঈদের মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হলে এসে দেখবেন। সবাইকে আবারও ঈদ মোবারক, এবং নাগরিক টিভির সবাইকে ঈদ মোবারক, স্পেশালি মৌসুমী মুখ ঈদ মোবারক। থ্যাংক ইউ, ঈদ মোবারক। আমি শেষ করছি, তারপর গান শুনবো। দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো, সবাই অনেক ভালো থাকুন, এবং আপনারা দেখছিলেন এক্সিরামিক্স প্রেজেন্স ক্রিকবাজ পাওয়ার্ড বাই মিনিস্টার গুগল টিভি। এখন কোথাও যাবেন না, আমরা জায়েদ খানের কণ্ঠে গান শুনবো। পৃথিবীর জন্ম যেদিন, এ কথার জন্ম সেদিন, পৃথিবীর জন্ম যেদিন, এ কথার জন্ম সেদিন, এ কথার কারণে পৃথিবীতে মানুষের আশা, এ কথার নামই ভালোবাসা, ও এ কথার নামই ভালোবাসা।